তো আজকের টপিকটা হচ্ছে এক্সাইটন। প্রথমে আমরা কয়েকটা কোশ্চেন আনসার লিখে নিই, তারপরে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, প্রথমে লিখি হোয়াট ইজ এক্সাইটন, কারণ পরীক্ষায় পড়বে এটা। হোয়াট ইজ এক্সাইটন? কোরিলেটেড ইলেকট্রন হোল পেয়ার, কোরিলেটেড ইলেকট্রন হোল পেয়ার। এরপর থেকে আমার বারবার ইলেকট্রন হোল পেয়ার কথাটা আসবে, আমি সেটাকে জাস্ট ইএইচ দিয়ে লিখে দেবো। ঠিক আছে, বাউন্ড বাই কুলম্ব অ্যাট্রাকশন। আর এই ইন্টারাকশনটা হচ্ছে ভেরি উইক ইন্টারাকশন। ঠিক আছে, ভেরি উইক ইন্টারাকশন। পরীক্ষায় যদি পরে এরকম ভেঙে ভেঙে লিখিস। এবার কথাটা হচ্ছে এই যে এক্সাইটন জিনিসটা, এটা কোথায় দেখা যায়? ঠিক আছে, তো আমরা সবার প্রথমে একটা জিনিস দেখবো যে বাল্ক সেমিকন্ডাক্টরে কি এই এক্সাইটন দেখা যায়। ঠিক আছে, তো তার আনসার হচ্ছে না। বাল্ক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এক্সাইটেশন দেখা যায় না, বিকজ ফর এ সেমিকন্ডাক্টর অ্যাট রুম টেম্পারেচার, at room temperature exciton, no sorry, room temperature thermal disorder is enough to break the bond. ঠিক আছে, তাহলে কেন দেখা যায় না বাল্ক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে? তার কারণ বাল্ক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে থার্মাল ডিসঅর্ডারনেসটা ওই যে তোর মানে খুব উইক ইন্টারাকশন যে বন্ডটা আছে সেই বন্ডটাকে ভেঙে দেয়। ঠিক আছে, আর এর আরেকটা রিজন হচ্ছে মানে বাল্ক সেমিকন্ডাক্টরে দেখা যায় না, তার কারণ হচ্ছে আহ, আমরা যে বাল্ক সেমিকন্ডাক্টর ইউজ করি, এই বাল্ক সেমিকন্ডাক্টরে হিউজ ডিফেক্ট আছে। ঠিক আছে, তো এটাকে ইংলিশে কিভাবে লেখা যায়? অ্যান্ড বাল্ক সেমিকন্ডাক্টর contain huge defect। আর তোরা তো নিশ্চয়ই জানিস যে কোনো একটা মেটেরিয়ালের ডিফেক্ট থাকলে সেটা কিভাবে করবে, মানে ডিস্টার্ব ক্রিয়েট করে। ঠিক আছে, কিন্তু যদি তোর মেটেরিয়ালটা খুবই পিওর হয়, তাহলে একদম ভেরি লো টেম্পারেচারে, ধর 1K, ওই রকম কাছাকাছি 1K 2K টেম্পারেচারের কাছাকাছি, তাহলে সেখানে এক্সাইটন লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটাও লিখি, ইন পিওর সেমিকন্ডাক্টর exciton can exist
at very low temperature. আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। এবার ধর কোনো একটা পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এক্সাইটন এক্সিস্ট করছে, ঠিক আছে? তাহলে আমরা যদি ওই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোর মানে সেমিকন্ডাক্টরের যদি ট্রানজিশনের মানে এনার্জি একটা ফেলি, ধর ওই আমি মানে কোনো একটা সেমিকন্ডাক্টর যার মধ্যে এক্সাইটেশন আছে, এক্সাইটেশন বলছি এক্সাইটন আছে, সেই সেমিকন্ডাক্টরের উপরে ধর আমি একটা রেডিয়েশন ফেলছি বিভিন্ন এনার্জির, তাহলে ওর মধ্যে তো কিছু ট্রানজিশন আমরা লক্ষ্য করতে পারবো। তো আমরা যদি দেখি তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের সঙ্গে এনার্জির যদি গ্রাফটা দেখি, ঠিক আছে? তো সেই গ্রাফটা কেমন দেখতে হয়, যেটা একটা এক্সপেরিমেন্টাল প্রুফ যে এক্সাইটন সত্যিকারেই এক্সিস্ট করে, ঠিক আছে? তো সে ফর এ পিওর সেমিকন্ডাক্টর exciton exist. এটা হচ্ছে অ্যাবজর্পশন। হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা আছি। আমি আমি এইখানে না কিছু ইনফরমেশন আগে একটু লিখিয়ে নিই, কারণ পরীক্ষায় তো আসলে এখান থেকে 1-2 নাম্বারের করে আসবে, সলিড স্টেটেও আসবে, ওই জন্য আগে একটু ইনফরমেশনটা জেনে নিই, তারপরে আমি এটা নিয়ে যেখানে ডিসকাস করার সেটা করে দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে এখানে দাদা। যেটা দেখা যাবে সেটা হচ্ছে এইখানে একটা পিক দেখা যাচ্ছে, ফার্স্ট পিক। আর এইখানে অ্যাবজর্পশনে এইটা পিকটা হাই, এইটার মানে কি বোঝায় জানিস? দাদা এটা মানে কি ভার্সেস কি প্লট করা হচ্ছে? ও এনার্জি, এটা সরি, অ্যাবজর্পশন ভার্সেস এনার্জি। আচ্ছা বলছি কি, আমি যদি অ্যাবজর্পশন ভার্সেস এনার্জি কার্ভটা ড্র করি, তাহলে ধর এইখানে একটা পিক পেলাম, এইখানে একটা পিক পেলাম, এইটার মানেটা কি বোঝায়? মানে এইখানে একটা অ্যাবজর্পশন হয়েছে, এখানে একটা অ্যাবজর্ব হয়েছে, তাই তো? তারপরে আস্তে আস্তে জিনিসটা কন্টিনিউয়াস হয়ে গেছে, নাকি? এটাই বোঝায় তো? এবারে অ্যাবজর্ব হয়েছে মানেটা কি বোঝায়? অ্যাবজর্ব হয়েছে মানে তোর মানে এক্সাইটন যেটা আছে সে নিশ্চয়ই লোয়ার ব্যান্ড থেকে, মানে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে কোনোভাবে একটা জাম্প করেছে এনার্জি নিয়ে, সেরকম একটা কিছু আমরা প্রেডিক্ট করতে পারি তো? হুম। এটা হচ্ছে ইজি ব্যান্ড গ্যাপ। আর এইচ নিউ গ্রেটার দেন ইকুইভ্যালেন্ট টু ইজি।
ঠিক আছে, এটা একটা আমাদের একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স যে তোর আহ, এর মধ্যে এক্সিস্ট করে, মানে এক্সাইটন এক্সিস্ট করতে পারে। এইবার তোরা আমাকে বলতে পারিস যে এই এই যে ডায়াগ্রামটা দেখে আমরা কিভাবে কনক্লুড করে দিলাম যে এটা এক্সাইটনের জন্যই তৈরি হয়েছে। তার কারণ আমরা যখন এবার তোর এক্সাইটনের জন্য শ্রডিঙ্গার ইকুয়েশন লিখে তার এনার্জি যেটা দেখব, যে মানে থিওরিটিক্যাল এনার্জি, আমরা এক্সপেরিমেন্টালেও না ঠিক সেই রকমই একটা আহ, এই মানে একই এনার্জি রেঞ্জের জন্যই এই এটা পাই। এই যে গ্রাফটা যেটা আসে এই এনার্জি যে অ্যাবজর্পশনের এইটা আমরা পাই। তো সেখান থেকে দুটোকে একসঙ্গে কম্পেয়ার করে আমরা বলতে পারি যে না, থিওরিটিক্যাল জিনিসটা এখানে স্যাটিসফাই করেছে, মানে এক্সপেরিমেন্টালি আমরা প্রুভ করতে পেরেছি। এবার আমি আসি যে এক্সাইটনের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, তো এক্সাইটন মানে কি বললাম আমি? এক্সাইটন মানে হচ্ছে একটা ইলেকট্রন আর একটা হোল পেয়ার। তাহলে ইলেকট্রন হোল পেয়ার মানে দুটো পার্টিকেল মিলে একটা সিঙ্গেল পার্টিকেল তৈরি করেছে। ঠিক আছে, তাহলে দুটো পার্টিকেল মিলে যদি একটা সিঙ্গেল পার্টিকেল মানে তৈরি করে, তাহলে আমি যদি বলি যে একটা এক্সাইটন এই জায়গা থেকে এই জায়গাতে এসছে, তার মানেটা কি? একটা ইলেকট্রন আর একটা হোল দুজন, মানে দুইজন মিলে যে একটা পার্টিকেল তৈরি করেছিল, ওই দুজনই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন হোল এরা দুজন একসঙ্গে মিলেই একটা পার্টিকেল তৈরি করেছে, যেটাকে আমরা বলছি এক্সাইটন। আদতে এক্সাইটন কি সত্যিকারে এক্সিস্ট করে? বলতো কেউ একজন, এক্সাইটন কি সত্যিকারে এক্সিস্ট করার কথা? কি মনে হচ্ছে? না। তার কারণ কি? কারণ হোল নিজেই তো সত্যিকারে এক্সিস্ট করে না, তাই তো? তার মানে ইলেকট্রন আর হোল এরা কি কোয়াসি স্ট্যাটিক পার্টিকেল। আমরা পড়েছিলাম না যে ফোটন তো এক্সিস্ট করে, কিন্তু ফোনন ফোন। হ্যাঁ বল, করলে রিকম্বিনেশন হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল না? আরেকবার বল। ওই যে ইলেকট্রন হোল রিকম্বিনেশন না কি একটা ব্যাপার ছিল না? ওই রিকম্বিনেশন, সেই হ্যাঁ। ওটা ওটা আমরা কিসে পড়েছি যে যদি একটা ভাইবা। পিএন পিএন ডায়োডকে যদি আমরা একটা ফরওয়ার্ড বায়াসে রেখে দিই, তাহলে পি হ্যাঁ থেকে হোল যায় আর এন থেকে ইলেকট্রন আসে, দুজন একসঙ্গে রিকম্বাইন করে যায়, গিয়ে একটা ফোটন জেনারেট করে যায়। এটার কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখানে তো সেটা হবে না। ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ আছে আর হোলের হচ্ছে পজিটিভ চার্জ আছে। তো দুজন মিলে একটা কুলম্ব ইন্টারাকশনের জন্য দুজনে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে, এবং এরা দুজন দুটো আলাদা জায়গায় আছে। আমি আরেকটু পরেই ওই জিনিসটা আসছি, তাহলে তো কোয়ারিটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা লিখে নে। ইলেকট্রন হোল পেয়ার মুভস লাইক এ সিঙ্গেল ইলেকট্রন হোল পেয়ার moves like a single particle. ঠিক আছে, এবার হচ্ছে এবার আমাদের একটা নতুন টার্ম সম্পর্কে জানতে হবে। এই টার্মটা নতুন না সোহিনী, আমি যখন ওই অ্যাটমিক ফিজিক্সটা এবছরে অ্যাটমিক ফিজিক্সে হাইড্রোজেন অ্যাটম করার সময় রিলেটিভ কোঅর্ডিনেট আর এইটা কি বলেছিলাম, মনে আছে কি? হুম হুম। তো ওই যে যে কথাটা ওইখানে বলেছিলাম,
সেই রিলেটিভ কোঅর্ডিনেটের কনসেপ্টটাই এখানে কাজে লাগবে। আর একটা নতুন টার্ম সম্পর্কে আমরা আইডিয়া নিই, সেটা হচ্ছে ইন্টারনাল ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম সেইটা কি? সেটা হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ার। এই ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ারের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স মানেটা কি? এইটা ধরলাম আমি ইলেকট্রন আর এইটা ধরলাম হোল। এরা দুজন তো একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে ভায়া কুলম্ব ইন্টারাকশন, মানে কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স দ্বারা। তো এদের মধ্যে যে ডিস্টেন্স আর আছে, কারণ যেহেতু এরা দুজন মিলে একসঙ্গে চলছে, একসঙ্গে যাচ্ছে, যেখানে যাচ্ছে হাত ধরে যাচ্ছে, তো তার মানে আমাদের একটা জিনিস সবসময় জানতে হবে যে এরা যে একসঙ্গে যাচ্ছে, কিন্তু একসঙ্গে চলার সময় এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের রিলেটিভ ডিস্টেন্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড হোল পেয়ার। এইটাকেই আমরা কি বলছি? ইন্টারনাল ডিগ্রি অফ ফ্রিডম। বোঝা গেল জিনিসটা? আর আরেকটা কমেন্ট হচ্ছে, দিস ইন্টারনাল ডিগ্রি অফ ফ্রিডম for exciton are quantized। এটা একটা নতুন কথা আসলো যে ডিগ্রি অফ ফ্রিডম মানে ওদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কোয়ান্টাইজড কি করে হতে পারে। তার এটা দেখা যাক। সেটা হচ্ছে, ধর এইটা কি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড ইসি, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ইভি, আর এইখানে একটা হোল এইচ বসে আছে। আর আরেকটা কথা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি কি থাকে? ফার্মি লেভেল থাকে, তাই তো? জেনারেলি ফার্মি লেভেলকে আমরা বাল্ক সেমিকন্ডাক্টরের জন্য কোথায় আঁকি? বিলো দা কন্ডাকশন ব্যান্ড। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা কন্ডাকশন ব্যান্ডের ওপরেও আঁকি ফার্মি লেভেলকে। তো এই যে মানে কন্ডাকশন ব্যান্ড যেটা হয়ে আছে, এই ব্যান্ডগুলো এরা ইটসেলফ এখানে কোয়ান্টাইজড হয়ে থাকে। তাহলে এই ব্যান্ডগুলো এখানে তো কোয়ান্টাইজড লেভেল আছে, এই নিচে এনার্জি লেভেলগুলো কোয়ান্টাইজড। এবার ধর ইলেকট্রন কোথায় কোথায় থাকতে পারে? ইলেকট্রন এখানে হোল আছে, এবার হোল কন্ডাকশন ব্যান্ডের একটা ইলেকট্রনের সঙ্গে তোর কুলম্ব অ্যাট্রাকশনের মাধ্যমে একটা এক্সাইটন তৈরি করবে। তো আমি ধরলাম প্রথমে ইলেকট্রনটা এখানে বসে আছে, তো এইখানে এদের মধ্যে একটা তৈরি হলো, বন্ড তৈরি হলো। অথবা ইলেকট্রনটা এখানেও বসতে পারে, অথবা ইলেকট্রনটা এখানে বসতে পারে। তাহলে যেখানে বসছে সেই অনুযায়ী ডিপেন্ড করছে কি তোর ওদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্সটা কি হবে। তার মানে রিলেটিভ ডিস্টেন্স কত হবে সেইটা ডিপেন্ড করছে তোর কোন এনার্জি লেভেলে বসে আছে সেটার উপরে। ঠিক আছে?
আচ্ছা, তার হ্যাঁ আগে দাদা। আমি আরেকটা কথা বলি। তোরা এইটা ক্লেম বলতে পারি যে এই আমার যে কন্ডাকশন ব্যান্ডের নিচেই কেন এরকম ডিসক্রিট, এটা ডিসক্রিটনেসটা কেন হয়েছে এটা না হয় এগ্রি করা যেতেই পারে যে ওই এই এনার্জি লেভেলগুলো নিয়েই তো তৈরি হয়েছে, এবং লো টেম্পারেচারে গিয়ে এরা অ্যাকচুয়ালি ডিসক্রিট হয়ে গেছে। আর এইটা একটা জিনিস বোঝা গেল, কিন্তু এনার্জি লেভেল ইসি নিচেই কেন আসে, তার কারণ হচ্ছে বাউন্ড স্টেট ফর্ম করতে হবে একে। কেন বাউন্ড স্টেট ফর্ম করতে হবে? কারণ ইলেকট্রন আর হোল এরা দুজন মিলে যদি একটা বাউন্ড স্টেট ফর্ম না করে, তাহলে এরা অ্যাট্রাকশন করবে না আর একসঙ্গে থাকবে না, তাই তো? আর যদি এটা বাউন্ড না করে যদি তোর ওই স্ক্যাটারিং স্টেটে থাকতো, তাহলে একজন আরেকজনকে রিপেল করে দূরে চলে যেত। ঠিক আছে? তো তাহলে এই রিজনটা লিখি যে এক্সাইটন এনার্জি স্টেট, এক্সাইটন এনার্জি লেভেল is in below EC because to form bound state, আচ্ছা এই ইংলিশটাকে কিভাবে লিখবো একটু বল। এক্সাইটন এনার্জি লেভেল ইজ ইন বিলো ইসি বিকজ, মানে আমি এটা বলতে চাইছি যে তোর ওই এক্সাইটন গুলো বাউন্ড স্টেট তৈরি করবে, বিকজ এক্সাইটন ফর্ম হবে ডিউ টু, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্সাইটন এনার্জি লেভেল, Excitation energy levels lie below EC to form the bound states. হ্যাঁ, টু হ্যাঁ, to ফর্ম দ্য বাউন্ড স্টেটস bound states বিটুইন between ইলেকট্রন অ্যান্ড হোল। ঠিক আছে এটা? form হবে। হ্যাঁ, এটা গেল। এরপরে আমরা আসি যে গ্রাউন্ড স্টেট কোনটা হবে। গ্রাউন্ড স্টেট মানে কি? সব সবচাইতে কম এনার্জি লেভেলটাই কি গ্রাউন্ড স্টেট লেভেল হবে, তাই তো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এবার এটা এবার আমরা দেখি যে গ্রাউন্ড স্টেট মানেটা কি বোঝায়। গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড, completely filled valence band and completely empty conduction band, completely empty conduction band, এইটা বুঝতে পারলি যে কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড, তার মানেটা কি? যে তুই যেমন দেখলি যে বাউন্ড স্টেট ফর্ম করার জন্য, আচ্ছা তার আগে আমি একটুখানি একটা জিনিস আসি। ধর এইটা একটা ফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল ওয়েল, ঠিক আছে? তাহলে এইটা কি ছিল?
এটা V0 ছিল, তাই তো? এটা কি? এটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, এখন ওইটা না বলে আমি যদি, আচ্ছা দাঁড়া, ঠিক আছে, অন্য আরেকটা এক্সাম্পলও আমি দেবো খুনি। ধর আমার পার্টিকেলটা এই জায়গায় আছে, এপসাইলন নন এনার্জি। তাহলে দেখ এই এনার্জি লেভেলটা, মানে তোর এই যে পোটেনশিয়ালের থেকে কম হয় যদি তোর টোটাল মানে এনার্জির যে ভ্যালু সেটা যদি পোটেনশিয়ালের থেকে কম হয়, তাহলেই একমাত্র বাউন্ড স্টেট ফর্ম করে। তাহলে এই অবধি এটাও বাউন্ড স্টেট, এটাও বাউন্ড এনার্জি মানে বাউন্ড স্টেট এনার্জি লেভেল, এটাও বাউন্ড স্টেট এনার্জি লেভেল। আর এর ওপরে যখন উঠে গেল সেটা হচ্ছে তোর এক্সাইটেড স্টেট এনার্জি লেভেল, তাই তো? হ্যাঁ। তার মানে বাউন্ড স্টেট ফর্ম করতে গেলে কিভাবে ফর্ম করে? যদি পোটেনশিয়ালটা গ্রেটার হয় এনার্জির থেকে, তখনই একমাত্র বাউন্ড স্টেট ফর্ম করবে। তাহলে এইটাই ধর এর ম্যাক্সিমাম লেভেলটা। বাউন্ড স্টেট ফর্ম করতে গেলে একেও কি করতে হবে, এই নিচে নিচে এদেরও কি আছে, ডিসক্রিট এনার্জি লেভেল আছে। তাহলে বাউন্ড স্টেট ফর্ম করতে গেলে মানে কি করতে হবে, এই এনার্জি লেভেলের নিচে থাকতে হবে এদেরকে। ঠিক আছে, এইবার যেহেতু তোর কন্ডাকশন ব্যান্ডের এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের থেকে কম, তাই জন্য এইভাবে না বলে এটা বলি যে সবচাইতে কম ডিস্টেন্স এদের মধ্যে কখন হবে, এদের মধ্যে সবচাইতে কম ডিস্টেন্স কখন হবে, যখন হোলটা হাইয়েস্ট এনার্জি লেভেলে বসে আছে আর ইলেকট্রনটা লোয়েস্ট এনার্জি লেভেলে বসে আছে। ঠিক আছে, তার মানে কি এই এই সময়টায় ডিস্টেন্স সবচাইতে কম, এবং এইভাবে কি হয় যে এই 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 এক্সাইটনটা তৈরি হতে সবচাইতে কম এনার্জি লাগবে। এই কম এনার্জি লাগবে বলি না, মানে বলবো না, বাট সবার আগে যদি এক্সাইটন তৈরি হয় তাহলে কোনটার কোনটার সঙ্গে তৈরি হবে, এই দুটোর মধ্যে, তাই তো? হ্যালো? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এইটা তৈরি হতে গেলে কি হবে যে তোর এই ভ্যালেন্স ব্যান্ডটাকে কমপ্লিটলি ফিল্ড হতে হচ্ছে। কমপ্লিটলি ফিল্ড যখনই হবে তখন হাইয়েস্ট এনার্জি লেভেলে যে হোলটা বসে আছে সেই হোল, আর তোর যদি কমপ্লিটলি মানে কমপ্লিটলি এমটি এনার্জি এটা হয়, মানে কমপ্লিটলি এমটি কন্ডাকশন ব্যান্ড যদি হয়, আর আমি একটা ইলেকট্রনকে যদি এনে এখানে দেই, তাহলে ইলেকট্রনটা সবচাইতে লোয়েস্ট এনার্জি লেভেলে এসে বসবে। তখন এদের দুজনের মধ্যে যে কুলম্ব এনার্জির মাধ্যমে এরা একটা এক্সাইটন ফর্ম করবে। এটা বুঝতে পারলি কিনা বল এবার আমাকে। আর একবার একটু বলবে, ব্যাপারটা একটু বুঝলাম না। আচ্ছা আচ্ছা, সরি, দাঁড়া দাঁড়া। প্রথমে দেখ আমরা কি জানি যে এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, আর এরও নিচে কি আছে, অনেকগুলো ডিসক্রিট এনার্জি লেভেল আছে যেখানে হোলগুলো বসে আছে। আর এরও নিচে কি আছে, অনেকগুলো এনার্জি লেভেল আছে যারা যেখানে ইলেকট্রনগুলোর বাস করার কথা। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোর মানে মানে ইভি, এই যে লেভেলটা এটা তো হাইয়েস্ট এনার্জি লেভেল না? কেন? কারণ নিচ থেকে যদি শুরু করি, 1 2 3 4, তাহলে হাইয়েস্ট কত লেভেল, 4 লেভেলেই বসে আছে এখানে, তাই তো? এই জায়গাটায় হোলগুলো বসে আছে, মানে এই এনার্জি লেভেলটার এনার্জি সবচাইতে বেশি, এইটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। আর এই এই এনার্জি লেভেলটা তৈরি হতে গেলে কি কি, প্রথমে এই এনার্জি এখানে হোলগুলো সব ফিল আপ করবে,
তারপরে এখানে এসে হোলগুলো সব ফিল আপ করবে, তারপরে এখানে ফিল আপ করবে, তারপরেই তো এখানে এসে ফিল আপ করবে, তাই না? তাহলে প্রথমে হোল মানে ভ্যালেন্স ব্যান্ড এই হোলগুলো রে বোঝা গেল। এইবার কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড, এইটার আর্গুমেন্টটা বুঝতে পেরেছিস যে এইটা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড এটা। হুম হ্যাঁ, এইবার হুম আসি কি কমপ্লিটলি এমটি কন্ডাকশন ব্যান্ড। কমপ্লিটলি এমটি কন্ডাকশন ব্যান্ড কোনটা কোনটা আছে? এই যে কন্ডাকশন ব্যান্ডের মানে মেন এনার্জি লেভেল এটা ছিল, কিন্তু তার নিচে কয়েকটা ডিসক্রিট এনার্জি লেভেল আছে। কারণ কেন? কারণ ইলেকট্রন আর হোল এরা দুজন, আমাকে একটু ঠান্ডা জল দিয়ে যাও তো। ইলেকট্রন আর হোল এরা দুজন মিলে একটা বাউন্ড স্টেট তৈরি করতে হবে। তাহলে এবার আমাকে বল, কমপ্লিটলি ফিল্ড কন্ডাকশন ব্যান্ড যখন আসে আর একটা ইলেকট্রন ধর এখান থেকে বাইরে থেকে একে নিয়ে আসা হলো, তাহলে ইলেকট্রনটা এসে আলটিমেটলি কোথায় এসে বসবে? হ্যালো? ওই ওই যেখানে ইসিটা আছে, এখানেই লোয়েস্ট মোস্ট পয়েন্টটা, হ্যাঁ। এই এনার্জি লেভেলটা এসে বসবে। হুম ঠিক আছে, বসলো। এইবার এরা এখান থেকে এই ইলেকট্রন আর এখান থেকে এই হোল, এরা দুজন মিলে ইলেকট্রো মানে কুলম ইন্টারাকশনের মাধ্যমে এরা দুজন একটা বাউন্ড স্টেট ফর্ম করলো এবং দুজনে একটা এক্সাইটন তৈরি করলো। ঠিক আছে, এবং এইটাকে তুই কি গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল বলে ক্লেম করতে পারবি? কেন? মানে ওই কারণ মানে ওই ইসি এর লোয়েস্ট লোয়েস্ট এনার্জি লেভেল আর ভ্যালেন্স ব্যান্ডের টপ মোস্ট এনার্জি লেভেল, এই দুটো মিলিয়ে গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল বলছো? হুম, ইয়েস ইয়েস, ঠিক আছে। হ্যালো? বাউন্ড হ্যাঁ স্টেট দাদা। মানে গ্রাউন্ড স্টেট কেন? তার কারণ দেখ, এরাই সর্বপ্রথম এক্সাইটন মানে যত ধরনের কম্বিনেশন পারমুটেশন আসে তাদের মধ্যে এরাই সবচাইতে কাছাকাছি অবস্থিত দুটো মানে একটা এক্সাইটন, তাই তো? এইবার এইটাকে আমি ধরছি যে গ্রাউন্ড স্টেট। বোঝা গেল কিনা বল? হ্যাঁ দাদা। ঠিক আছে। আর আচ্ছা, আমি আমি আরেকটা বলি যে আমি বললাম না বাইরে থেকে একটা ইলেকট্রনকে এখানে নিয়ে আসতে, এইটাকে বাইরে থেকে আনিস না। আরো প্রিসাইসলি বলতে গেলে আমি ধরলাম যে এইখান থেকে এইখানে যে ইলেকট্রনটা বসেছিল ফিল্ড এনার্জি লেভেলের টপমোস্ট ব্যান্ডে, এই ইলেকট্রনটা এনার্জি নিল, একটা বাইরে থেকে একটা এনার্জি আসলো, আসার পরে এই ইলেকট্রনটা লাফিয়ে কন্ডাকশন ব্যান্ডের এইখানটা এসে উঠে গেল। ঠিক আছে, তাহলে এখানে একটা হোল তৈরি হলো, মানে ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল তৈরি হলো, এই এইটা, আর কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন, এরা দুজনই একটা এক্সাইটন তৈরি করছে। ঠিক আছে, এবার এবার মানে আরো কনভিন্সড হলি ব্যাপারটাতে। হ্যাঁ 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 হ্যাঁ। এইটাকে একটুখানি আমি লিখে নিই এখানে। ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কমপ্লিটলি এমটি কন্ডাকশন ব্যান্ড, conduction band is ground state, excitons are formed when
electrons are excited electrons are excited excited to stay in conduction band and holes are generated in valence band. ঠিক আছে, এটা বোঝা গেল। হ্যালো, এটা বোঝা গেল যেটা লিখলাম? এটাই লিখলাম হ্যাঁ যে দাদা। হুম, ঠিক আছে। এইবার আরেকটা কমেন্ট হচ্ছে এক্সাইটনস আর কোয়াসি পার্টিকেল। এটা তো আগেও বলেছি, তাই না? কেন? কারণ হোলটাই রিয়েলিটিতে এক্সিস্ট করে না, তাহলে এক্সাইটনস আর কোয়াসি পার্টিকেল বাট ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এক্সিস্ট। ঠিক আছে, এটা লিখবো কি না, না হয় লিখে নিয়েছিস তোরা? লিখে দিচ্ছি, এক্সাইটনস আর quasi particles but its physical interpretation exist. আচ্ছা, আর আমি আরেকটা কাজ এখানে করব, সেটা হচ্ছে এইটুকু গেল আমাদের সব থিওরিটিক্যাল অনেকটা ছিল, যেইগুলো জানা আমাদের দরকার ছিল। এইবার আসি আমরা ডেরিভেশনে। ঠিক আছে, পড়লে কিন্তু মানে যদি একটা বড় কোয়েশ্চেন পড়ে তার আগে কিন্তু 4-5 নাম্বার এইসব এক্সাইটেশনের মানে এক্সাইটরি ইনফরমেশন থেকে আসবে, আর পরে কিন্তু 3-4 নাম্বারের একটা ডেরিভেশন দেবে। ঠিক আছে, সুতরাং এই জিনিসগুলো জানা দরকার ছিল আমাদের। এইবার আসি আমরা থিওরিটিক্যাল একটা করতে, মানে থিওরিটিক্যাল ডেরিভেশনটা করবো এবার আমরা। দাদা থিওরিটিক্যাল বলছি যে এক দিকের জায়গাটা একবার একটু দেখাতে পারেন? কোনটা? একটা জিনিস একদম শুরুতে। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কি ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড। আর এটা কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। আমরা কি ধরছি, এটাকে জিরো লেভেল ধরে নিচ্ছি, ঠিক আছে। আর জিরো লেভেল যদি ধরি, আর এইটা হচ্ছে কি ইজি ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, তাহলে তাহলে হোল যদি ভ্যালেন্স ব্যান্ডে থাকে, জিরো লেভেলের যদি একটা হোল এখানে বসে আছে, তাহলে তার এনার্জি কি হবে? তার এনার্জিটাকে এটাকে লিখি হচ্ছে হোল ইন ভ্যালেন্স ব্যান্ড। তার এনার্জিটা কি হবে? ই ভি ব্র্যাকেটে কে এইচ ইকুইভ্যালেন্ট টু মাইনাস
এই এইচ কাট স্কোয়ার কে এইচ স্কোয়ার বাই টোয়াইস এম এইচ স্টার। এইটা বোঝা গেল? যদি একটা হোল তোর মানে ভ্যালেন্স ব্যান্ডে বসে থাকে তার জন্য এনার্জি লেভেল এটা হচ্ছে। আর একটা ইলেকট্রন যে কন্ডাকশন ব্যান্ডে বসে আছে, তাহলে ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড, তার ক্ষেত্রে এনার্জি এইটা কি হবে? দেখ, এইখানে তো এটাকে জিরো লেভেল ছিল, তাহলে এই লেভেলে বসে থাকা একজনের এনার্জি যদি আমি দেখতে চাই, সবার আগে কি এই ইজিটা যোগ হবে প্লাস এখানে থাকা অবস্থায় কি এনার্জি আসে সেটা। তাহলে এখানে কি হচ্ছে? ইজি প্লাস এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টোয়াইস এমি স্টার। এটা বোঝা গেল? আর ইলেক হোলের আগে এই যে এনার্জি, মানে এই যে মাইনাস সাইনটা এসে, এইটা ইট এটা হচ্ছে কামস ফ্রম রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এদের দুজনের এনার্জিটাই, মানে একটা ইলেকট্রনের এনার্জি আর একটা হোলের এনার্জি, এই দুটো এনার্জি তো তোর এক্সাইটনের এনার্জির সমান হবে নাকি? না, এই কমেন্ট করার আগে আমি দেখি এদের এদের দুজনের এনার্জিটা কত, টোটাল এনার্জিটা কত। ঠিক আছে, নাও ইসি কন্ডাকশন ব্যান্ডে থাকা একটা ইলেকট্রন, তার এনার্জি প্লাস মডিউলাস অফ ইভি ভ্যালেন্স ব্যান্ডে থাকা একটা হোল, তার এনার্জি। মডিউলাসটা কেন নিলাম? কারণ আমি ম্যাগনিটিউডটা কত এনার্জি দুজনের সেটা দেখতে চাইছি। সেটা হচ্ছে ইজি প্লাস এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টোয়াইস এম স্টার প্লাস এইচ কাট স্কোয়ার কে এইচ স্কোয়ার বাই টোয়াইস এম এইচ স্টার। আর আমরা কি জানি? পি ইকুইভ্যালেন্ট টু এইচ কাট কে, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইজি প্লাস পি ই স্কোয়ার বাই টোয়াইস এম ই স্টার প্লাস পি এইচ স্কোয়ার বাই টোয়াইস এম এইচ স্টার। একটুখানি দাঁড়া।
আচ্ছা, এইটা আমরা দুজনের এনার্জি, মানে দুজনের এনার্জির যে এটা এটা লিখলাম। এইখানে আমরা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে মানে এই এই যে ডেরিভেশনটায় মানে আমরা যে দুটো এনার্জির সামটা করলাম, এখানে একটা জিনিস মিসিং আছে। মানে আমরা তো এইখানে দেখ, এখানে বসে থাকা একটা হোল আর এখানে বসে থাকা একটা ইলেকট্রন, এদের দুজনের এটা কি কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলেছি, তাই তো? কিন্তু আমরা এখানে ইগনোর কি করেছি, এদের দুজনের মধ্যে তো একটা মানে কুলম্ব ইন্টারাকশনও তো এক্সিস্ট করছিল, তাই না? যেটা মানে এক্সাইটনটা ফর্ম কেন করছিল, দুজনের মধ্যে একটা কুলম্ব অ্যাট্রাকশনের জন্য এটা করছিল। তাহলে এইখানে কি ইলেকট্রন হোল অ্যাট্রাকশন, ইলেকট্রন হোল অ্যাট্রাকশন হ্যাজ বিন disregarded, disregarded মানে কি উপেক্ষা করা, তাই তো? তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এক্সাইটনের কাইনেটিক এনার্জি আছে, মানে হোলের কাইনেটিক এনার্জি আছে এ নেই কি। এবার আমরা দেখব হচ্ছে যে ভিইএল মানে ইলেকট্রনিক অ্যাট্রাকশন এনার্জিটা কত হয় সেটা দেখি। মাইনাস ই স্কোয়ার বাই কে ইন্টু আর ই মাইনাস আর এইস। এখানে কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এইটা দেখ তো বোঝা গেল কিনা। দেখ, আমরা আমরা এটা কুলম্বের এটা মানে পোটেনশিয়ালটা কি জানি, কিউ ওয়ান। ভিসিএল বলতে? হ্যাঁ হ্যাঁ বল। সিএল বলতে? ইএল, ইএল ইলেকট্রনিক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা কি জানি, কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট আর, তাই তো? আর মানে কি ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেল। এখন আমরা যেহেতু তোর রিলেটিভ কোঅর্ডিনেটটা নিলাম এদের দুজনের মধ্যে, রিলেটিভ কোঅর্ডিনেটটা মানে কি, ধর এইখানে একটা পার্টিকেল ইলেকট্রন বসে আছে, এইখানে একটা পার্টিকেল হোল বসে আছে, এইটা হচ্ছে আমার অরিজিনটা, আর এইটা হচ্ছে ইলেকট্রনের কোঅর্ডিনেটটা কি আরই, আর এটা হচ্ছে হোলের কোঅর্ডিনেটটা কত আরএইচ। তাহলে ইলেকট্রন আর হোলের মধ্যে টোটাল ডিস্টেন্সটা কত, মডুলাস অফ আর ই মাইনাস আর এইচ। তাই তো? এগুলো তো আমরা জানি, তাই না? তাহলে এখানে বোঝা গেল যে মাইনাস ই স্কোয়ার বাই কে ইন্টু আর ই মাইনাস আর এইচ, এইটা মানে কিভাবে লিখলাম, এটা বোঝা গেল তো? বল, পোটেনশিয়াল এনার্জি দুজনের মধ্যে। হ্যাঁ দাদা। এবার আমরা দেখ কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম। কাইনেটিক এনার্জি মানে কি, এই দেখ পিই স্কোয়ার, এই যে এই টোটালটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এই যে। আর পোটেনশিয়াল এনার্জিও পেয়ে গেলাম। তাহলে আমাদের কি শ্রডিঙ্গার ইকুয়েশন লিখতে আর কোনো কষ্ট হবে? হওয়ার কথা নয়। তাহলে আমরা দেখি যে প্রথমে শ্রডিঙ্গার ইকুয়েশন ফর, না, শ্রডিঙ্গার ইকুয়েশন অফ মোশন। শ্রডিঙ্গার ইকুয়েশন অফ মোশন কি বলছে,
PE square by twice ME star plus PH square by twice MH star plus VEL H, এটা কি আমরা কি জানি? H psi ইকুইভ্যালেন্ট টু E psi, তাই তো? তাহলে এখানে H মানে কোনটা? টোটাল এনার্জি। এবার টোটাল এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আর এখান থেকে আমার সাই, সাই কি হবে? সাই হচ্ছে আর ই রিলেটিভ কোঅর্ডিনেট, সরি আর ই মানে কোঅর্ডিনেট অফ ইলেকট্রন, আর এস কোঅর্ডিনেট অফ হোল ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস ইজি ইন্টু সাই আর ই মাইনাস এই আর ই কমা আর এস। দেখ তো এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা লিখলাম, এটা বুঝতে পেরেছিস কিনা? তার আগে আমার মনে হয় আরেকটা লাইন এখানে একটু করে নিলে ভালো হতো। এইটা কি ছিল? ইসি প্লাস ইভি, এই দুটোকে মিলে আমি কি ধরলাম? টোটাল এনার্জি ই, তাই তো? তাহলে এখান থেকে পি ই স্কোয়ার বাই টোয়াইস এমই, এটা টুকতে হবে না, আমি জাস্ট একটু বোঝার জন্য বলে দিচ্ছি, প্লাস পি এইচ স্কোয়ার বাই টোয়াইস এমএইচ, এইটা ইকুইভ্যালেন্ট টু কি? ই মাইনাস ইজি। ঠিক আছে, এইটা কাইনেটিক এনার্জি বা ইকুইভ্যালেন্ট টু টোটাল এনার্জি আমরা ধরে নিয়েছি। আর তাহলে এইটা যদি তোর কাইনেটিক এনার্জি হয়, আর এইটা যদি পোটেনশিয়াল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনটু সাই, এইটাই হ্যামিল্টনিয়ান বলছি ইকুইভ্যালেন্ট টু মানে ইজি, ই মাইনাস ইজি আর ইনটু তোর এই সাই। এইটা দেখ, এই শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা লিখলাম, এটা বুঝতে পেরেছিস কিনা? আমি জানি না আজকের আমার একটু হুম। এ হচ্ছে, বাট আমার মনে হয় আমি বেশি বলছি আজকের একটু, কিন্তু একটু দেখ এটা বুঝতে পেরেছিস কিনা, মানে আমি এতটা এক্সপ্লেন করার থেকে যদি সোজা ডেরিভেশনটা করে যাই সেটা ভালো হবে, নাকি বলে বলে করবো? আর যদিও বলার কোনো কিছু নেই, এবার এটাকে সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? পিই স্কোয়ার বাই টয়েস এম ই স্টার প্লাস পিএইচ স্কোয়ার বাই টয়েস এম এইচ স্টার প্লাস মাইনাস, এবার এটাকে ভিটা বসিয়ে দিই, ভিইএল, সেটা কি পাচ্ছি? স্কোয়ার বাই কে ইন্টু আর ই মাইনাস আর এইচ আর সাই আর ই সাই আর এইচ ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস ইজি সাই আর আর এইচ। এবার আমরা এইটা কোথায় ছিল? এই যে সমস্ত ইকুয়েশনটা যেটা লিখলাম, এইটা ছিল আমাদের রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে? এবার এইটাকে আমরা সেন্টার অফ মাস ফ্রেমে এসে লিখতে চাই, ঠিক আছে? তাহলে ইন সেন্টার অফ মাস ফ্রেম আমরা প্রথমে ধরি ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট টু এম ই স্টার আর ই প্লাস এম এইচ স্টার আর এইচ বাই এম ই স্টার প্লাস এম এইচ স্টার। এটা হচ্ছে তোর সেন্টার অফ মাস ফ্রেমের কোঅর্ডিনেট, ক্যাপিটাল আরটা।
আর হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট আর ইকুইভ্যালেন্ট টু আর ই মাইনাস আর ইস। তো আমরা যদি এইটা ধরি এবং এই আগের ইকুয়েশনের সঙ্গে যদি আমরা রিপ্লেস করার চেষ্টা করি, আগে যতগুলো পি লিখেছিলাম, না না ঠিক আছে ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা কনভার্ট হবে যেভাবে, সেটা হচ্ছে ক্যাপিটাল পি ক্যাপ স্কোয়ার বাই টোয়াইস এম ই স্টার প্লাস এম এইচ স্টার প্লাস স্মল পি স্কোয়ার বাই টোয়াইস এম আর মাইনাস ই স্কোয়ার বাই আর ইন্টু আর। তোরা যদি এই রিলেটিভ কোঅর্ডিনেটটা কি একটু যদি বুঝতে প্রবলেম হয় আর যদি জানতে চাস, আমি একটা লেকচার এর লিংক পাঠিয়ে দেবো, ওখানে একটু আমি বলেছিলাম, ওইটা একটু দেখে নিস। আদারওয়াইজ কাজে লাগবে না, ধরে মুখস্থ করে দে, অতটা এখন যদি না হয়। অনেক এটা একটা মানে অনেক বড় একটা কনসেপশন, 3-4 ঘন্টা লাগে বুঝতে অ্যাকচুয়ালি এই এই কনভার্সনটা কিভাবে হয় আর কি। তাহলে এটা আর কমা আর ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস ইজি সাই আর কমা আর। এইখানে ক্যাপিটাল পি ইকুইভ্যালেন্ট টু কি? ক্যাপিটাল পি ক্যাপ ইকুইভ্যালেন্ট টু মাইনাস আরটা স্কয়ার ডেল ডেল আর, স্মল পি ক্যাপ মানে মাইনাস আরটা স্কয়ার ডেল ডেল আর, এম আর ইকুইভ্যালেন্ট টু এম ই স্টার এম এইচ স্টার। এইটা কি মোমেন্টাম ইন সেন্টার অফ মাস ফ্রেম, ইন সিএম ফ্রেম। এটা কি মোমেন্টাম ইন রিলেটিভ কোঅর্ডিনেট, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টয়েস এম ই স্টার প্লাস এম এইচ স্টার প্লাস এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার, এইটা হচ্ছে ক্যাপিটাল কে আর এটা হচ্ছে দাদা আগের লাইনটা আরেকবার একটু দেখ। আচ্ছা, বলছি এই ডেরিভেশনটা কিন্তু আসলেও আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে? আর এখানে কিন্তু একটু স্টেপ জাম্প করে করে করা আছে, একটু 2-1 বার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করি সেটা। টোয়াইস এমআর, এটার মানে সাই ইকুইভ্যালেন্ট টু মাইনাস ই স্কোয়ার বাই কে আর। এই কে নিচে যে কেটা আছে না, এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অনেকগুলো কে হয়ে গেছে। সাই আর আর ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস ইজি সাই আর আর। আচ্ছা এইটা একটা জিনিস দেখ তো,
আমাদের তো সেন্টার অফ মাস ফ্রেমে সবার আগে এটা দেখ, এই টার্মটা কার উপরে ডিপেন্ড করছে? এটা হচ্ছে কোরিলেটেড অ্যান্ড ডিপেন্ডস অন রিলেটিভ কোঅর্ডিনেট অনলি। আর এই টার্মটা হচ্ছে এখানে কেটা তো কনস্ট্যান্ট, কারণ সেন্টার অফ মাস ফ্রেমের কোঅর্ডিনেট ওটা ক্যাপিটাল কে। তো সেন্টার অফ মাস ফ্রেমে কেটা তো মানে কনস্ট্যান্টই আসে। সুতরাং এই টোটাল টার্মটাই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এইটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে টোটালে এই সাইডে কি পাচ্ছি? এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টোয়াইস এম আর মাইনাস স্কোয়ার বাই কে আর ইন্টু সাই capital R small r equivalent to E minus Eg minus capital P square by twice me star plus mh star, এটা ইন্টু সাই ক্যাপিটাল আর স্মল আর। আমরা এইটাকে কি বলছি? ই এক্সাইটন ইন্টু সাই আর আর। এই ই এক্সাইটনটা কি? এইটা হচ্ছে এনার্জি অফ এক্সাইটন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যেটা করছি বোঝা যাচ্ছে? এবার এই ইকুয়েশনটার, এই শর্ডিঙ্গার ইকুয়েশনটার সলিউশনটা হচ্ছে সাই আর আর ইকুইভ্যালেন্ট টু 1/√v এক্সপোনেনশিয়াল আয়োটা কে ডট আর সাই আর। আচ্ছা, এইখানে দেখ, আমরা যখন সাই ক্যাপিটাল আর স্মল আর ফাংশনে যখন টোটাল সাইটা দেখলাম, এই টোটাল সাই আমরা আমরা তো সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে যদি সলভ করতাম, তাহলে কি দুটো ফাংশন পেতাম, একটা হচ্ছে ক্যাপিটাল আর এর ফাংশন পেতাম, একটা স্মল আর এর ফাংশন পেতাম। তো এক্সপোনেনশিয়াল এটা হচ্ছে ক্যাপিটাল আর এর ফাংশন, আর এটা হচ্ছে স্মল আর এর ফাংশন। এখন আমাকে একটা কথা বল যে তোর তোর এইটা দেখ তো, এই যে আমরা যখন ফাইনালি যখন এই ইকুয়েশনটা লিখলাম, তখন এখানে দেখ সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের অনলি কাইনেটিক এনার্জি আছে, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। কিন্তু রিলেটিভ কোঅর্ডিনেটের কাইনেটিক এনার্জিও আছে, পোটেনশিয়াল এনার্জিও আছে। তাহলে কাইনেটিক এনার্জি, দেখ আমি কি চেষ্টা করছি জানিস তো, মানে যতটুকু ফিজিক্স এক্সট্রাক্ট করে তোদের পরীক্ষার হলে যদি ভুলেও যাস, শুধুমাত্র যদি এই ফিজিক্সটা মনে পড়ে না, তুই এই ইকুয়েশনটা লিখে দিতে পারবি। এইটা কেন লিখেছি আমি এক্সপ্লেনটা করছি, যতটুকু ফিজিক্স এক্সট্রাক্ট করা যায় আমি সেটা করছি। হয়তো আমি জানি না তোদের বোর লাগছে কিনা, বা তোর কি এরকম ফিল হচ্ছে যে আমি একটু বেশি বলছি, তাহলে আমি জাস্ট ডেরিভেশনটা করে দেবো। একবার একটু কনফার্ম কর। না না দাদা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখ এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আছে, এখানে দেখ সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের অনলি কাইনেটিক এনার্জি টার্ম আছে, কোনো পোটেনশিয়াল এনার্জি টার্ম নেই। কিন্তু রিলেটিভ কোঅর্ডিনেটের কাইনেটিক এনার্জি টার্মও আছে, পোটেনশিয়াল এনার্জি টার্মও আছে।
এইবার আমাকে একটা কথা বল, একটা পার্টিকেল যার শুধু কাইনেটিক এনার্জি আছে তাকে আমরা কি পার্টিকেল বলি? ফ্রি পার্টিকেল বলি তো। সে ফ্রি, কোনো পোটেনশিয়াল তার উপরে অ্যাপ্লাই নেই, সে কারোর বাউন্ডারিতে নেই, সে কারোর অধীনে নেই, সেই জন্যই তো ফ্রি। তার মানে যদি কারোর উপরে কোনো পোটেনশিয়াল এনার্জি না থাকে তাহলেই তাকে আমরা কি বলি? ফ্রি পার্টিকেল বলি, তাই তো? এগ্রি কর, ফ্রি পার্টিকেল কাকে বলি? যার শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি নেই। ফোটন একটা ফ্রি পার্টিকেল, কারণ ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, কারণ ওর উপরে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, যেটা আছে সব কাইনেটিক এনার্জি। এগ্রি করছিস আমার সঙ্গে? হ্যাঁ দাদা। তাহলে ফ্রি পার্টিকেলের এনার্জির সলিউশনটা কি? ই টু দা পাওয়ার আয়োটা কে ডট আর তো ফ্রি পার্টিকেলের এনার্জি, মানে সরি, ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন, সরি, ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন কেমন? এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল আয়োটা কে ডট আর। এটা আমরা অনেকবার পড়েছি, 2 বছর ধরে পড়ছি এটাই। হ্যাঁ। তাহলে রিলেটিভ ওই তোর হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেমে যে সলিউশনটা এসছে সেপারেশন অফ ভেরিয়েবলে, সেটা দেখ এক্সপোনেনশিয়াল। আর এখনো অবধি আমরা এখানে তোর মানে রিলেটিভ কোঅর্ডিনেটের সলিউশনটা পাইনি। রিলেটিভ কোঅর্ডিনেটের সলিউশনটাকে সাই আর বলছি, ঠিক আছে? তাহলে এবার এই ইকুয়েশনটা, এই সাই আরটাকে নিয়ে যদি এই জায়গাটায় বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার এইটা যেহেতু ফ্রি পার্টিকেলের জন্য এইটা বেরিয়ে বাইরে চলে আসবে। এবার আমি অনলি পিওর রিলেটিভ কোঅর্ডিনেটের ইকুয়েশনটা পাবো। আমাদের রুট ম্যাপটা ওটা হবে। সেন্টার অফ মাসের সলিউশনটা হচ্ছে ফ্রি পার্টিকেলের মতো সলিউশনটা। ইয়েস, ইয়েস, এটাই হচ্ছে কনক্লুশন। সেন্টার অফ মাস ফ্রেমের সলিউশনটা হচ্ছে ফ্রি পার্টিকেলের মতোই হবে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট লাইন করি এবার। তাহলে হ্যাঁ। এই ইকুয়েশনে এবার বসিয়ে দিই। ইকুয়েশনে যদি বসাই কি পাচ্ছি দেখ, স্মল পি ক্যাপ স্কোয়ার বাই টয়েস এম ই মাইনাস স্কোয়ার বাই কে আর ইন্টু, এবার সাই এর এখানে কি, এই আমি সাই আর লিখছি, সাই আর আর আদতে আমি কোনটা বসিয়েছি বলতো? সাই আর ইকুইভ্যালেন্ট টু 1/√b, এইটা বসিয়েছি, কিন্তু আমি এখন আর বসাচ্ছি না, একটু এ করে লিখে নিই। ই এক্সাইটন সাই আর আর। এবার এই যে সলিউশনটা পেলাম, এই সলিউশনটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি যে ইকুয়েশনটা পাচ্ছি, সেই ইকুয়েশনটা হচ্ছে, না, এটা একটু দাঁড়া, দেখ আমি এই সাই আর আর এই যে সলিউশনটা পেলাম, এই সলিউশনটাকে এইখানে বসিয়ে দিলাম সাই আর এর জায়গায়, সাই আর আর স্মল আর ক্যাপিটাল আর এর জায়গায় বসিয়ে দিলে এইটাকে আমরা কি পাবো? অনলি সাই স্মল আর, আর এখানে সাই স্মল আর। এইটা বুঝতে পারলি? কারণ এক্সপোনেনশিয়াল ই টু দা পাওয়ার ক্যাপিটাল কে ডট ক্যাপিটাল আর, এইটা যেহেতু এইদিকে কোনো ক্যাপিটাল আর এর কোনো কোঅর্ডিনেট নেই, তাই দুদিক থেকে কেটে বেরিয়ে যাবে জাস্ট, ঠিক আছে? এবার এইটাকে আমরা কি লিখতে পারি? অর পি মানে কি? মাইনাস আয়োটা এই স্কয়ার, তার মানে এইটাকে মাইনাস এই স্কয়ার স্কোয়ার গ্র্যাড আর স্কোয়ার বাই টয়েস এম আর, এটা এম আর হবে, বাই ই স্কোয়ার বাই কে ইন্টু আর টু সাই আর ইকুইভ্যালেন্ট টু ই এক্সাইটন সাই আর। এই যে সলিউশনটা, এই যে ইকুয়েশনটা, এইটা এক্স্যাক্টলি দেখতে আমাদের হাইড্রোজেন অ্যাটমের এ বার করার সময় আমরা যে ইকুয়েশনটা পেতাম, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল সলিউশন এইটা।
তাহলে আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যখন ওয়েভ ফাংশনটা এই ইকুয়েশনটা সলভ করে বার করতাম, সেই ওয়েভ ফাংশনটা কেমন দেখতে হতো? আমি এখানে গ্রাউন্ড স্টেটটাকে লিখছি, ঠিক আছে? তাহলে সাই জি আর ও, এই গ্রাউন্ড স্টেটটা হচ্ছে 1/√পাই এ নট ইএক্স কিউব। এইখানে হাইড্রোজেন অ্যাটমের কথা যদি মনে পড়ে যায়, এখানে কি লিখতাম? পাই আর নট কিউব লিখতাম, তাই তো? যেখানে আর নটটা কি ছিল? তোর নিউক্লিয়াস থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেট অথবা গ্রাউন্ড স্টেট যেটা আছে, সেইটার ডিস্টেন্স বা রেডিয়েস এটা বোঝাতো। তো এখানে এ নট এক্সাইটনটা কি বোঝাচ্ছে? যখন এক্সাইটনটা গ্রাউন্ড স্টেটে আছে, ওদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা, জাস্ট কোরিলেশনটা দেখবি। আর ই টু দা পাওয়ার কি থাকতো? মাইনাস আর বাই এ নট এক্সাইটন। দেখ তো হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এটা লেখা গেছে কি? হ্যালো? হ্যাঁ দাদা। এখানে এ নট এক্সাইটন, এটার মানেটা কি? কে এইচ কাট স্কোয়ার বাই এম আর স্কোয়ার, অ্যান্ড ই এক্সাইটন এটা হচ্ছে এম আর ই টু দা পাওয়ার 4 বাই টোয়াইস কে স্কোয়ার এইচ কাট স্কোয়ার। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখতো, এটা তো এক্সাইটনের রেডিয়াস, তাই তো? তাহলে এক্সাইটনের রেডিয়েশন এম আর, এটা তো কি? এম আরটা হচ্ছে এম ই স্টার ইন্টু এম এইচ স্টার, এটা কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট। তাহলে একমাত্র এক্সাইটনের রেডিয়াসটা কখন বাড়বে? যদি কেটা বাড়ে, তাই তো? আর আচ্ছা, তোরা আমাকে একটু বলতো, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে টোটাল এনার্জি এটা পেতাম, ওর এক্সপ্রেশনটা কি ছিল? কারোর মনে আছে? এম জেড স্কোয়ার, তারা একটুখানি চার্জ দিয়ে দিই। কারোর মনে আছে? একটুখানি দেখ না, নেট নেট বা কোথাও সার্চ করে। দেখি আমার মনে পড়ছে কি, এম জেড স্কোয়ার ই টু দা পাওয়ার 4/8 পাই, না এই এম জেড স্কোয়ার ই টু দা পাওয়ার 4/2 এন স্কোয়ার
এইচ স্কয়ার স্কয়ার। টুটা হবে না, ঠিক আছে। এম জেড স্কোয়ার ই টু দা পাওয়ার 4/n² এইচ কাট স্কোয়ার। আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুইভ্যালেন্ট টু 1 ছিল, ঠিক আছে। তাহলে আর এনটাও আমরা গ্রাউন্ড স্টেটের জন্য যদি 1 ধরি, তাহলে ই এইচটা কত হচ্ছে আমাদের, ই হাইড্রোজেনটা কত হচ্ছে এম ই টু দা পাওয়ার 4/h² তাই তো। তাহলে এখানে দেখতো এক্সাইটনের এনার্জি ইকুইভ্যালেন্ট টু এম আর ই টু দা পাওয়ার 4/h² ইন্টু 1/2k²। এইটার এইটার আহ, এইটা দেখ আমাদের কি, এটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি টাইপ না। যদি এটা হাইড্রোজেন অ্যাটম হতো তাহলে কি হতো, -13.6 ইভি হতো, তাই তো। কিন্তু এইটা হচ্ছে তোর এক্সাইটনের ক্ষেত্রে দেখ 1/2k² দিয়ে ভাগ আছে, ঠিক আছে। তাই জন্য কি হাইড্রোজেনের এনার্জি যেখানে ইভি রেঞ্জে আছে, সেখানে তোর এক্সাইটনের এনার্জির রেঞ্জটা মিলি ইলেকট্রন ভোল্ট রেঞ্জে থাকবে। কেন মিলি ইলেকট্রন ভোল্ট রেঞ্জে থাকবে, তার কারণ এই এনার্জি লেভেলটাকে আবার টোয়াইস k² দিয়ে ভাগ আছে, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল না। হাইড্রোজেনের ক্ষেত্রে কি ছিল, এম জেড স্কোয়ার ই টু দা পাওয়ার 4/n²h²। এখন জেড আর এনটা যদি 1 বসাতাম, তাহলে এম ই টু দা পাওয়ার 4/h²। এটাই ছিল হাইড্রোজেনের এনার্জিটা। কিন্তু এক্সট্রা দেখ 1/2k² আসে এক্সাইটনের জন্য। তার মানে হাইড্রোজেনের এনার্জি যদি ইলেকট্রন ভোল্ট লেভেলে হয়, মানে ইউনিট যদি ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে 1/2k² দিয়ে ভাগ করার জন্য এর এনার্জিটা আরো ছোট হয়ে যাবে, এবং এই এনার্জিটা মিলি ইলেকট্রোভোল্ট রেঞ্জে চলে আসবে। তাহলে পরীক্ষায় যদি স্যার বলে যে তোর এই এক্সাইটনের এনার্জি লেভেলটা কেন হাইড্রোজেন এনার্জি লেভেলের তুলনায় অনেক ছোট, সেটা কি করা যাবে, তাহলে আমরা এইটাকে কেমন লিখতে পারি, ই এক্সাইটন ফর গ্রাউন্ড স্টেট 13.6/2k² ইন মিলি ইলেকট্রন ভোল্ট। দেখ বুঝতে পারলি কিনা। বুঝতে পেরেছিস? হ্যালো।